স্বাগত ডিবিসির দেশের সংবাদের সাথে আছি সুরভি আলম তরুণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। 24 ঘন্টা পরও স্বাভাবিক হয়নি সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেডের বিদ্যুৎ সরবরাহ। প্রায় 90টি কারখানা নিজস্ব জেনারেটরের মাধ্যমে তাদের কার্যক্রম চালাচ্ছে। 5টি কারখানা উৎপাদন বন্ধ রেখে ছুটি ঘোষণা করেছে। ডিইপিজেডে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাওয়ার প্ল্যান্টের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় এই সংকট তৈরি হয়েছে। বকেয়া সংক্রান্ত জটিলতার কারণে সোমবার দুপুরে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস কর্তৃপক্ষ। এতে ডিইপিজেডের কারখানাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা চলছে। প্রধান কার্যালয় সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের 36টি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালানো হয় চট্টগ্রামের এলজিইডির কার্যালয়ে। এ সময় বিভিন্ন প্রকল্পের ফাইল জব্দ করে নিয়ে যায় তারা। এছাড়া রাজশাহীতে 4টি সদস্যের একটি দল নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান পরিচালনা করে। এ সময় এলজিইডির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। নারায়ণগঞ্জে এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়ে 3 বছরের বিভিন্ন প্রকল্পের নথিপত্র যাচাই করা হয়। এলজিইডির আওতাধীন গ্রামগঞ্জের রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণ কাজে নিম্নমানের পণ্য ব্যবহার, কাজের গুণগত মান বজায় না রাখা, কাজ না করে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এই অভিযান। টাঙ্গাইল জেলা কার্যালয়ে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছেন দুদকের কর্মকর্তারা। বাংলাদেশ থেকে 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনের স্বপ্ন দেখালেও উল্টো গেল কয়েক মাসে প্রবেশ করেছে আরও 1,13,000। বাংলাদেশে নতুন করে আসা রোহিঙ্গাদের আবাসনের ব্যবস্থা করতে বলেছে জাতিসংঘ। এখন 13 লাখের বেশি রোহিঙ্গা নিয়ে নানামুখী চ্যালেঞ্জ ও ঝুঁকির মুখে বাংলাদেশ। আরাকানে সহিংস পরিস্থিতি, আন্তর্জাতিক ভূ রাজনীতি সহ বিভিন্ন পরিস্থিতি সামাল দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন আরও জটিল মনে করছেন বিশ্লেষকরা। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের সময় সরকারের পক্ষ থেকে জানানো হয় প্রথম দফায় 1,80,000 রোহিঙ্গা প্রত্যাবাসনের যোগ্য হিসাবে শনাক্ত করেছে মিয়ানমার। আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আমাদের যারা বন্ধু দেশগুলো আছেন তাদের সবার সঙ্গে মিলে আমরা এই কাজটি করব। এছাড়া বিভিন্ন সময়ে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে কঠোর হওয়ার কথা জানিয়েছে সরকার। সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে, আপনারা যেইভাবে ভিজিলেন্ট সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে, আর আপনারা এইভাবে আপনাদের সাহায্য এবং সহযোগিতা করে যাবেন। নাফ নদীর সীমান্তবর্তী এলাকা যারা এখন আছে তারা কোনো রেগুলার ফোর্স না। আমরা নিশ্চিত করব আমাদের নাফ রিভারের যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন যেটা আছে সেটা অতিক্রম করে তারা যেন কোনোভাবে আমাদের দেশের অভ্যন্তরে ঢুকতে না পারে। কথার ফুলঝুরিতে স্বপ্ন দেখানো হলেও বাস্তবে ঘটছে উল্টো। প্রত্যাবাসনের বদলে নাফ নদী ও পাহাড়ি পথে প্রায় প্রতিদিন বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। 2023 সালের নভেম্বর থেকে চলতি মাস পর্যন্ত প্রবেশ করেছে 1,13,000। তাদের আবাসনের ব্যবস্থা করতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে চিঠি দিয়েছে ইউএনএইচসিআর। ইউএনএইচসিআর এবং আইওএম যৌথভাবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সাথে যোগাযোগ করেছে যাতে গত 1 বছরে আগত রোহিঙ্গা শরণার্থীরা নিরাপদ, মর্যাদাপূর্ণ একটি আশ্রয় জায়গা পায়। বিশাল রোহিঙ্গা শরণার্থী নিয়ে বহুমুখী ঝুঁকি ও চাপের মুখে বাংলাদেশ। এই পরিস্থিতিতে আরাকান আর্মির সাথে বন্দোবস্তে না গিয়ে প্রত্যাবাসনের চিন্তা অবাস্তব মনে করেন সাবেক এই কূটনীতিক। আমাদের জন্য অলরেডি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে যখন রোহিঙ্গারা মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ নিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। প্রত্যাবাসনটা এখনও পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে না যে খুব আশু এটা সমাধান হবে। রোহিঙ্গাদের জন্য কমছে আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর সহায়তা। এমন বাস্তবতায় নতুনভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ বাংলাদেশের জন্য বড় সংকটের কারণ মনে করছেন বিশ্লেষকরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ডিইপিজেডে বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি মাহমুদ, জানাবেন বিদ্যুৎ সংকটে কারখানায় উৎপাদনে কীরকম প্রভাব পড়েছে আর এদিক থেকে ঊর্ধ্বতন পর্যায় থেকে কি বলা হচ্ছে? বিদ্যুৎ বিভ্রাটের যে বিষয়টি, এটি কিন্তু মূল কারণ যেটি ছিল, আমরা গতকালকে দুপুরে আসলে এই ডিইপিজেড অঞ্চলটিতে যারা বিদ্যুৎ সরবরাহ করে ইউনাইটেড
নামক একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সাথে তিতাসের যেটি আমাদেরকে ইপিজেড কর্তৃপক্ষ জানিয়েছেন যে তিতাসের সাথে তাদের বকেয়া কিছু নিয়ে একটি জটিলতা রয়েছে এবং তার কারণেই গ্যাস সরবরাহটি বন্ধ করে দেওয়া হয় সেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। তার ফলে কিন্তু আসলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায় এবং যেহেতু এই প্ল্যান্টটির মাধ্যমেই আসলে এই ডিইপিজেড অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকতো, সে কারণে কিন্তু আসলে সবগুলো কারখানাই বলতে গেলে যে এই বিদ্যুৎ সরবরাহটা বন্ধ রয়েছে। তারপর থেকে আমরা দেখতে পেয়েছি যে গতকাল দুপুর থেকে যেটি ঘটছে যে পল্লী বিদ্যুৎ থেকে যে সীমিত পরিমাণে কিছু বিদ্যুৎ সরবরাহ পেয়ে থাকে এই ঢাকা ইপিজেড কর্তৃপক্ষ সেটি, এবং এইখানে যে কারখানাগুলো রয়েছে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নিজস্ব জেনারেটরে তেল পুড়িয়ে কিন্তু তারা এই উৎপাদন কার্যক্রমটা চালিয়ে যাচ্ছেন। আজকে দুপুর পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এই ইপিজেডের 90টি কারখানার মধ্যে 5টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং বাকি কারখানাগুলোতে কিন্তু এখন পর্যন্ত উৎপাদন অব্যাহত রয়েছেন। ডিইপিজেডের যিনি নির্বাহী পরিচালক রয়েছেন শরীফুল ইসলাম, ওনার সাথে কথা বলেছি। উনি জানিয়েছেন যে আসলে এই যে তিতাসের সাথে যে পাওয়ার প্ল্যান্টের যে জটিলতা সেটি কিন্তু আগে থেকে ইপিজেডকে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি এবং এটি আলোচনার মাধ্যমে এই সমস্যাটা দ্রুত সমাধান করার লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে বৈঠক চলছে বলেও জানান তিনি। শফি মাহমুদ, ধন্যবাদ আপনাকে। 6 দফা আদায়ে সারা দেশে শাটডাউন কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে সিরাজগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটে শুরু হয় শাটডাউন কর্মসূচি। এ সময় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বের করে দিয়ে প্রবেশ পথে তালা দেন শিক্ষার্থীরা। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও নামেন শাটডাউন কর্মসূচিতে। ঈদ উল ফিতরের আগ থেকে 6 দফা দাবি আদায়ে আন্দোলন করে আসছেন তারা। 15 ও 16 এপ্রিল সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। 21 এপ্রিল ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়া হয়। নীলফামারীর সোনারায় এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 2 বোনের একজন মারা গেছেন। এদিকে জেলার উত্তরা ইপিজেডের একটি কারখানায় মেশিন বিস্ফোরণে 2 শ্রমিক আহত হয়েছেন। বেলা 11টায় নীলফামারীতে ইপিজেডের খেলনা তৈরির কারখানা সনিকের একটি মেশিনে বিস্ফোরণ হয়। দগ্ধ হন 2 শ্রমিক। তাদের নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এদিকে জেলার সোনারায় এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 2 বোন দগ্ধ হয়েছেন। তাদের প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সুইটি আক্তার নামে একজনের মৃত্যু হয়। কুমিল্লার লাকসামে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের মাছের ঘের থেকে উদ্ধার করা হয়েছে 2 শিশুর মরদেহ। সকালে পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের গুন্তি গ্রামের ওই ঘেরের পানিতে ভাসছিল মরদেহ দুটি। পুলিশ জানিয়েছে পানিতে ডুবে জিহাদ ও মাহিন মারা গেছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সোমবার দুপুরের পর থেকেই তারা নিখোঁজ হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। নেত্রকোনার কেন্দুয়ায় প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে গাড়ি প্রবেশের সুবিধা করে দিতে উপজেলা পরিষদের সীমানা প্রাচীর ভেঙে ফটক নির্মাণের প্রস্তুতি চলছে। সব ধরনের দাপ্তরিক কার্যক্রমও প্রায় শেষের দিকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ স্থানীয়দের মধ্যে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। যদিও কর্তৃপক্ষের দাবি কারো ব্যক্তি স্বার্থে নয়, সবকিছুই হচ্ছে জনস্বার্থে। কেন্দুয়া পৌরসভার নির্মাণাধীন একটি সড়কের পাশেই ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তারের বসতবাড়ি। সরু রাস্তা হওয়ায় বাড়িতে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারেন না তিনি। তাই তার বাড়িতে গাড়ি নেয়ার সুযোগ করে দিতে ঈদ উল ফিতরের ছুটির সময় হঠাৎ ভেঙে ফেলা হয় প্রায় 12 ফুট প্রস্থের উপজেলা সীমানা প্রাচীর। যদিও দাবি করা হয় পৌর সড়ক নির্মাণে মালামাল আনা নেয়ার জন্য সাময়িকভাবে এটা করা হয়েছে। ঈদের পর এই ভাঙা স্থানে স্থানীয়রা পকেট গেটের আবেদন করলে তার নির্মাণ করে দেয় উপজেলা প্রশাসন। কিন্তু একই জায়গায় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স চলাচলের সুবিধায় বড় গেট নির্মাণের আরেকটি আবেদন করায় এলাকায় চলছে সমালোচনার ঝড়। স্থানীয়রা বলছেন, একজন আমলার ব্যক্তি স্বার্থে অহেতুক বড় ফটক নির্মাণ রাষ্ট্রের অর্থ অপচয় ছাড়া আর কিছুই না। এখন বড় ফটক নির্মাণের প্রস্তুতি নেয় চারপাশের গেট খুলে দেওয়ার দাবি অন্য বাসিন্দাদের। কিন্তু কইয়া কন্ট্রাক্টরে ইন্ডিয়া ভাঙ্গে লইছে মাল নেওয়ার লাগে, কিন্তু আমাদের আসলে দাবি হচ্ছে যে আমাদের এই অঞ্চলের এই পাশের গেটটা যাতে খুলে দেওয়া হয়। উপজেলা পরিষদের নিরাপত্তা প্রাচীর ভেঙে নতুন ফটক নির্মাণ আইনের লঙ্ঘন বলছেন অন্য কর্মকর্তারা। ওখান থেকে মালামাল এদিক দিয়ে বের করার জন্য ওখানে দেওয়াল ভাঙা হয়েছিল। কোনো প্রকার
ভাঙ্গাচোরা কিংবা পকেট গেট কিংবা অন্য কোনো কিছু আসলে এটা আমরা কেউ গ্রহণ করতে পারতেছি না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, গেট নির্মাণের একাধিক আবেদন থাকায় যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। আরও আবেদন করেছে এবং এই যেখানে পকেট গেটটি করা হয়েছে দক্ষিণ সাইডে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত সার্বিকভাবে আমরা একটি লিখে স্থানীয় সরকার বিভাগের সকলের আবেদন আমরা পাঠিয়ে দেব। একজন সরকারি কর্মকর্তার সুবিধার্থে সীমানা প্রাচীর ভেঙে ফটক নির্মাণ প্রক্রিয়ায় উপজেলা জুড়ে তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। আজ দুঃসহ স্মৃতির 29শে এপ্রিল। 1991 সালের এই দিনে চট্টগ্রাম কক্সবাজারের উপকূলে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রাণ হারান অন্তত 1.5 লাখ মানুষ। সেই ভয়াল রাতে চট্টগ্রামের বিস্তীর্ণ উপকূলীয় এলাকায় ঝড় ও পানিতে তলিয়ে যায় লাখ লাখ বাড়ি, মানুষ, গবাদি পশু। ঘরবাড়ি হারিয়ে পথে বসেন আরও 1 কোটি মানুষ। খোঁজ মেলেনি অনেকের মরদেহেরও। প্রলয়ঙ্কারী এই তাণ্ডবের 34 বছরেও উপকূলে স্থায়ী বেড়ি বাঁধ না হওয়ায় ঘূর্ণিঝড়ের খবর শুনলে এখনও নির্ঘুম রাত পার করেন উপকূলীয় এলাকার মানুষ।